আজকে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনলাইন ক্লাসের সকল ছাত্রছাত্রীদের স্বাগতম এবং আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, শহীদ জিয়া রহমান উচ্চ বিদ্যালয়, দুধপাড়া, নদিয়া, রাজশাহী। আজকে আমি তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে রোমান সভ্যতা সম্পর্কে আমি আলোচনা করব। তোমরা একটু লক্ষ্য করো, যারা সংযুক্ত আছো তারা অবশ্যই খেয়াল করে একটু। তোমরা কলসিয়াম নাট্যশালার কথা শুনলে তোমাদের কাছে কোন সভ্যতার কথা মনে পড়ে? দেখি তোমরা পারো কি? হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, এটা হলো রোমান সভ্যতা। অতএব আজকে আমরা রোমান সভ্যতা সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকের বিষয় হলো রোমান সভ্যতা। তোমরা সবাই একটু বইটা বাইর করে তোমরা 20 পৃষ্ঠা বইয়ের 20-21 পৃষ্ঠা বাইর করো, তাইলে সেখানে তোমরা বুঝতে পারবে রোমান সভ্যতা। এই রোমান সভ্যতা সম্পর্কে আমরা যদি পড়ি তাহলে বিশেষ করে রোম নগরের উৎপত্তি বর্ণনা করতে পারবো, রোমের শাসন, ধর্ম, শিল্প, সাহিত্য, দর্শন বলতে পারবো এবং স্থাপত্য ভাস্কর্যের অবদানের ক্ষেত্রে ভাস্কর্য ও অবদানের ক্ষেত্রে এবং আইনের ক্ষেত্রে আমরা জানতে পারবো। এবার দেখো, রোম নগরীর উৎপত্তি বা রোম নগরীর সম্পর্কে একটু প্রথমে আলোচনা করি। এটি 7টি পর্বত দ্বারা রোম নগরী গঠিত। যদি খ্রিস্টপূর্বাব্দে 2000 ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর যখন একদল মানুষ ইতালিতে বসবাস শুরু করে, তাদেরকেই বলা হতো লাতিন বলা হতো, তাই তাদের ভাষার নামও হয় লাতিন ভাষা। লাতিন রাজা রোমিউলাস, ভালো করে খেয়াল করো, লাতিন রাজা রোমিউলাস রোম নগরী প্রতিষ্ঠা করেন এবং তার নাম অনুযায়ী নগরের নাম হয় রোম নগরী। রোমের গণতন্ত্রের ক্ষেত্রে গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি, নানা সংস্কারের মধ্যে দিয়ে রোমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং এই যুগে 7 জন শাসক দেশ শাসন করেন। শেষ সম্রাট টার্কিউনিয়াস সুপারকাসকে ক্ষমতাচ্যুত করে রোমে গণতন্ত্রের সূত্রপাত হয়। আমি আবার বলছি, এটা সম্রাট টার্কিউনিয়াস সুপারকাসকে ক্ষমতাচ্যুত করে রোমে গণতন্ত্র সূত্রপাত হয়। ইয়া 500 থেকে 60 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলে। রাজতন্ত্র প্রতিষ্ঠিত রোমের জনগণ 2 ভাগে বিভক্ত হয়ে যায়, একটা প্যাট্রিসিয়ান বা অভিজাত, অন্যটি হলো প্লেবিয়ান বা সাধারণ জনগণ। অর্থাৎ শাসন ব্যবস্থা বা রাজতন্ত্র প্রতিষ্ঠিত যখন হয় তখন তার উপরে 2টি অংশে বিভক্ত হয়ে যায়, একটা অভিজাত শ্রেণী আর একটা সাধারণ জনগণ। এবার আমরা রোম সম্পর্কে দেখো, এখানে একটা ছবি আছে, ভার্জিল, এদের নাম, কবির নাম, এবং টেসিটাসের বই এবং টেসিটাসের ছবিও পাশে আছে। তারা রোম সাহিত্যে বা রোম নগরী প্রতিষ্ঠার ক্ষেত্রে বা রোমের ইতিহাসে তাদের যে অবদান সেগুলি সম্পর্কে, বিশেষ করে শিল্প, সাহিত্য, দর্শন ও স্থাপত্যের ক্ষেত্রে তাদের যে অবদান সেগুলি সম্পর্কে আমরা একটু আলোচনা করব। সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। গ্রিক নগরী সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। তারা এসব বিষয়ে গ্রিকদের অনুসরণ ও অনুকরণ করেছে। এই সময় শিক্ষা বলতে বোঝাতো খেলাধুলা, বীরদের স্মৃতিকথা বর্ণনা করা। উচ্চ শ্রেণীভুক্ত রোমানদের গ্রিক ভাষার শিক্ষা ছিল একটি ফ্যাশন। খেয়াল করে একটু ভালো করে, উচ্চ শ্রেণীভুক্ত যারা ছিল রোমানদের গ্রিক ভাষা ছিল একটি ফ্যাশন। ফলে এদের অনেকেই গ্রিক সাহিত্যকে লাতিন ভাষায় অনুবাদ করার দক্ষতা অর্জন করে। সে যুগের সাহিত্য অবদানের জন্য বিশেষ করে প্লুটাস ও টেরেন্স বিশেষভাবে উল্লেখযোগ্য। সাহিত্যের ক্ষেত্রে সবচেয়ে উন্নতি দেখা যায়
অগাস্টাস সিজারের সময়। এই যুগের কবি ভার্জিলের মহাকাব্যের নাম ছিল সেটা ইনিট। ভালো করে খেয়াল করো, মহাকবি ভার্জিলের কবি ভার্জিলের মহাকাব্য যেটা ছিল তার নাম হলো ইনিট। বহু ভাষায় অনুবাদ করা হয়েছে মহাকাব্যটি, এবং বিখ্যাত ঐতিহাসিক ট্যাসিটাস এই যুগে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় তাহলে কে জন্মগ্রহণ করেছিল? ঐতিহাসিক ট্যাসিটাস জন্মগ্রহণ করেছিল। তারপর আমরা আবার দেখি, এবার তোমরা দেখো উপরে কলোসিয়াম, এতে তোমার এই নাট্যশালা, এটা তোমাদের বইও আছে, বইটা সাইড থেকে তোলা আছে ছবি, আর এটা উপর থেকে তোলা আছে নাট্যশালা। এখানে স্থাপত্য ভাষা এবং তার পাশে একটা স্থাপত্য আছে, দেখো। হ্যাঁ, রোমান স্থাপত্যের মধ্যে সম্রাট হাডানের তৈরি ধর্ম মন্দির, যেটার নাম হলো প্যান্থিয়ন, রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। আমরা দেখতে পাচ্ছি আসলে কত সুন্দর। এটা 80 খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটাস, ভালো করে খেয়াল করো, 80 খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম নাট্যশালার নির্মিত হয়, যেখানে একসঙ্গে 5600 দর্শক বসতে পারত। এই যে স্থাপত্য কলার পাশাপাশি রোমানরা ভাস্কর্যের উৎকর্ষ সাধিত হয়েছিল। ভাস্কর্যের ক্ষেত্রে তাদের অবদান ছিল মানে, যেমন রোমান ভাস্করগণ দেব দেবী, সম্রাট, দৈত্য, পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন, সেটা দিয়ে মার্বেল পাথর দিয়ে। বিজ্ঞানী প্লিনি সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন। এতে প্রায় 2500 বিজ্ঞানীর গবেষণার কর্ম স্থান পেয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে রোমানদের অবদান ছিল। দেখো, বিজ্ঞানী সেলসাস চিকিৎসা বিজ্ঞানের উপর বই লেখেন। চিকিৎসা বিজ্ঞানের উপর বই লেখেন কে? বিজ্ঞানী সেলসাস। চিকিৎসা শাস্ত্রে গেলেন রুফাসে অসামান্য অবদান, এবং আরেকজনের চিকিৎসা শাস্ত্রে তিনি যে অবদান রেখেছেন তার নাম হলো গেলেন রুফাসে। আমরা আরেকটু, তারা শুধু স্থাপত্য, ভাস্কর্য এবং দর্শনের ক্ষেত্রে তারা অবদান রাখেনি, ধর্মের ক্ষেত্রে তাদের যে অবদান আছে, বিশেষ করে দেখো তো ছবি আছে এখানে, 3টি ছবি আছে। একটা হলো দেবতা নেপচুন, আরেকটা হলো দেবতা জুপিটার, আরেকটা দেবতা জিউস। রোমানদের ধর্মীয় ক্ষেত্রেও গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল, অর্থাৎ রোমানদের বসতিস্থাপনের আগে যারা বসবাস করতো তারা বিশেষ করে গ্রিক, রোমানদের ধর্মীয় ক্ষেত্র গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম ছিল জুপিটার। তোমরা একটু ভালো করে খেয়াল করো, রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম ছিল জুপিটার। অন্যান্য গুরুত্বপূর্ণ দেবদেবী হচ্ছে যেমন জুনো, নেপচুন, মার্স, ভলকান, ভেনাস, মিনার্ভা, ব্যাক্স ইত্যাদি। অগাস্টাস সিজারের সময় থেকে ঈশ্বর হিসাবে সম্রাটকে পূজা করত। সেই সময় অগাস্টাস সিজার যখন শাসক ছিলেন বা সেই সময় ঈশ্বর হিসাবে সম্রাটকে তারা পূজা করত, এটা চালু ছিল সেই সময়। এই সময় খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টেরও জন্ম হয়। যীশু খ্রিস্টের জন্ম আসে। পরবর্তীকালে রোমান ধর্মের পাশাপাশি খ্রিস্ট ধর্ম বিস্তার লাভ করতে থাকে। অনেক রোমান এই ধর্মে দীক্ষিত হন, দীক্ষা গ্রহণ করে। এতে সম্রাট এই যখনই অনেকে যখন তোমার রোমান খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, সেই সময় যে সম্রাট ছিল তিনি রাগান্বিত হয় বা ক্ষুব্ধ হন। খ্রিস্ট ধর্মের অনুশাসন মেনে চলতে গেলে সম্রাটকে আর ঈশ্বরের মতো পূজা করা যায় না। কারণ প্রথমে আমি তার আগে একটু আলোচনা করেছি যে সেই সময় একটা চালু ছিল কি সম্রাটকে পূজা করা, কিন্তু যখন যীশু খ্রিস্ট আসলো, খ্রিস্টান ধর্ম আসলো, তখন ঈশ্বরের পূজা করার থেকে তারা কি বলে তোমার ওই সম্রাটের পূজা করার থেকে অনেকে বিরত হলো, এবং ঈশ্বরের মতো কি বলে তোমার ওই খ্রিস্ট ধর্মের অনুযায়ী তারা ধর্ম পালন করা শুরু করলো। ফলে ঈশ্বরের মতো পূজা করা যায় না সম্রাটকে সেই সময়। ফলে রোমান সম্রাটরা খ্রিস্ট ধর্ম প্রচার বন্ধ করে দেন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণকারী রোমানদের উপর নির্যাতন শুরু করেন। কিন্তু সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং এই ধর্মকে রোমান সরকারি ধর্মে পরিণত করেন।
দর্শনের ক্ষেত্রে তাদের যে অবদান, রোমীয় দর্শন গ্রিক দর্শনের উপর ভিত্তি করে এটা গড়ে উঠেছিল। তবু রোমান দর্শনে সিসেরো, লুক্রেটিয়াস তাদের সুচিন্তিত মতবাদ দ্বারা অবদান রাখতে সক্ষম হয়েছিলেন। দার্শনিক যারা ছিলেন, বিশেষ করে সিসেরো, লুক্রেটিয়াস, এরা তাদের সুচিন্তিত মতবাদটা তারা প্রকাশ করেছে। 140 খ্রিস্টপূর্বাব্দে রোডস দ্বীপের পেনেটিয়াস এই মতবাদ রোমে প্রথম প্রচার করেন। কত? 140 খ্রিস্টপূর্বাব্দে রোডস দ্বীপের নাম, সেখানে পেনেটিয়াস একজন দার্শনিক, তিনি এই মতবাদ প্রচার করেন। আমরা একটু আইন সম্পর্কে একটু আলোচনা করি। আইনের ক্ষেত্রে, বিশ্ব সভ্যতার আইনের ক্ষেত্রে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান ছিল। খ্রিস্টপূর্ব 5 শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি এবং দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হন। 540 খ্রিস্টপূর্বাব্দে 12টি ব্রোঞ্জ পাতে সর্বপ্রথম এই আইনগুলো খোদাই করে। অর্থাৎ কত খ্রিস্টপূর্বাব্দে? 540 খ্রিস্টপূর্বাব্দে কয়টি ব্রোঞ্জের উপরে আইনগুলো লেখা হয়েছিল? 12টি ব্রোঞ্জের পাতের উপরে, এবং জনগণকে দেখানোর জন্য প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হতো। রোমান আইনের দৃষ্টিতে সকল মানুষ কিন্তু সমান ছিল। রোমান আইনকে 3টি শাখায় ভাগ করা হয়, যথা, একটু খেয়াল করো তোমরা, একটা বেসামরিক আইন। এই আইন পালন করা রোমান নাগরিকদের জন্য বাধ্যতামূলক ছিল। এই আইন লিখিত এবং অলিখিত 2 রকমই ছিল। আরেকটা ছিল জনগণের আইন। এই জনগণের আইনগুলো কি? এই আইনে সকল নাগরিকের জন্য প্রযোজ্য ছিল। তাছাড়া ব্যক্তিগত অধিকার রক্ষার বিষয়টি এই আইনের মধ্যে ছিল, তবে এর মাধ্যমে দাস প্রথাও স্বীকৃতি লাভ করে। সিসেরো এই আইনের প্রণেতা। যে এই আইনটা যিনি প্রণয়ন করেছেন তিনি হলেন সিসেরো। প্রাকৃতিক আইন। এই আইনে মূলত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে সম্রাট জাস্টিনিয়ান প্রথম সমস্ত রোমান আইনের সংগ্রহ সংকলন প্রকাশ করেন। আমি আবার বলছি এই পয়েন্টটা। এই আইনে মূলত নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয়েছে। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে সম্রাট জাস্টিনিয়ান প্রথম সমস্ত রোমান আইনের সংগ্রহ ও সংকলন প্রকাশ করেন। এইবার আমি তোমাদেরকে যে পয়েন্টগুলো বললাম, বিশেষ করে দর্শনের উপরে, স্থাপত্যের উপরে, আইনের উপরে, সেই আলোচনা করেছি। সে তার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে কতগুলো প্রশ্ন করছি, দেখি তোমরা উত্তর দিতে পারো। প্রথম প্রশ্ন হলো, কলোসিয়াম কি? হ্যাঁ, ঠিকই বলেছো তোমরা। একটা হলো নাট্যশালা। কোন সম্রাটের সময় যীশু খ্রিস্টের জন্ম হয়? কোন সম্রাটের সময় যীশু খ্রিস্টের জন্ম হয় তোমরা একটু খেয়াল করো, এবং খাতা থাকলে খাতা সামনে নিয়ে খাতাতে লিখে নাও কোন সম্রাটের সময় যীশু খ্রিস্টের জন্ম হয়। তারপর বইটা পড়লে তোমরা অবশ্যই পারবা। এটা হলো সম্রাট অগাস্টাস সিজারের সময়। সম্রাট অগাস্টাস সিজারের সময়। আরেকটা প্রশ্ন, কলোসিয়াম নাট্যশালা কত খ্রিস্টাব্দে নির্মিত হয়? 80 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 80 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, রোমের কোন সম্রাট খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন? কিছুক্ষণ আগে আমি এটা বললাম, এটা হলো সম্রাট কনস্টান্টাইন। 5 নম্বর, রোমানদের প্রধান দেবতার নাম কি ছিল? ছবির মধ্যেই পাওয়া গেছে, দেখো। তারপরও জুপিটারের ছবি সহকারে দেওয়া হয়েছিল। 6 নম্বর, কলোসিয়াম নাট্যশালা কে নির্মাণ করেন? কে? সম্রাট টিটাস। কলোসিয়াম নাট্যশালা কে নির্মাণ করেন? সম্রাট টিটাস। ঠিক আছে, তোমরা এই আলোচনার পর তোমরা অবশ্যই বাড়িতে এটা ভালো করে পড়বা, এবং আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, সেটা তোমরা অবশ্যই করবা, এবং বিদ্যালয় খুললে তোমার সংস্কৃত স্যারের কাছে অবশ্যই জমা দিবা। সভ্যতায় রোমানদের অবদান ব্যাখ্যা করো। সভ্যতায় রোমানদের অবদান ব্যাখ্যা করো। ঠিক আছে, সবাই লিখে নিয়েছ? ধন্যবাদ, সবাই ভালো থাকবা। যে মহামারীর
করোনা মহামারী বা সারা বিশ্বে যে আতঙ্ক সৃষ্টি করে সেখান থেকে দূরে থাকবা, বাইরে যাবা না, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা এবং নিজে সুস্থ থাকবা, পরিবারকে সুস্থ রাখবা, ভাই বোনকে সুস্থ রাখবা, প্রতিবেশীকে সুস্থ রাখবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।